যে স্বাধীনতা অর্জনের চেয়ে সেটাকে রক্ষা করা অনেক কঠিন। যদিও ৭১ সালে আমরা একবার স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতাটাকে আমরা ঠিক করে রক্ষা করতে পারিনি। আমাদের যারা নেতৃত্বে আসছিল বা যারা লিডার ছিল, তো তারা যখন আসতো, এন্ট্রি নিত, তখন সেই তামিল সিনেমার মতো হিরো হয়ে আসতো। আর তারপরে যখন তাদের কর্মকাণ্ডগুলো দেখতাম, তখন বাংলাদেশের ডিপজল বা মিশা সওদাগর, হ্যাঁ, বা হুমায়ুন ফরিদি, এদের মতন তাদের কর্মকাণ্ডগুলো ছিল। মানে এরা এক হিসেবে মুনাফিক, বিশ্বাসঘাতক, এই হিসেবেই লাস্টে পরিচিত হতো এবং তাদের পরিণতিগুলো খুব ভয়াবহ হতো। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সকল শাসকরা ইতিপূর্বে ছিল, তারা কেউ হয়তো পালাই গেছে, কেউ নিহত হয়েছে, কেউ জেলে গেছে। তাদের যারা লেসপেন্সার, তাদের যারা এমপি মন্ত্রীরা যারা ছিল, তাদের এক অবস্থাও একই। মানে আমরা এই ৫৪ বছরে একটা ভালো শাসক পাই নাই, আমরা এই ৫৪ বছরে একটা ভালো সংস্কৃতি পাই নাই, একটা ভালো শিক্ষা ব্যবস্থা পাই নাই, একটা ভালো অর্থনীতি পাই নাই। কিন্তু এই যে দুর্বৃত্ত শাসক যারা একের পর এক এসেছে, আমাদেরকে সত্যের বাণী শুনিয়েছে, আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছে, অথচ তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত ছিল। তো বিষয়গুলো এরকম যে এই স্বাধীনতার ৫৪-৫৫ বছরে আমাদের এই সরল সোজা বাঙালিকে তারা যেভাবে চোখে ধুলা দিছে, যেভাবে আমাদেরকে মিথ্যা কথা বলে বলে মোটিভেট করছে, আমাদেরকে যেভাবে তারা হিপ্নোটাইজ করে তারা ক্ষমতার স্বাদ নিয়েছে এবং এই দেশের অর্থ সম্পদ এইগুলো পাচার করেছে বিদেশে, বিদেশে বাড়ি গাড়ি অট্টালিকা সব কিছু করেছে। এবং একটা পর্যায়ে যখন তারা দেখেছে যে আর সম্ভব না, তখন তারা পালিয়ে চলে গেছে। এই দুর্দশার কারণে এই যে আমাদের যেটা একটা লিডারশিপের যে শূন্যতা, আমাদের যে সততার একটা শূন্যতা, এই সৎ মানুষ, সৎ লিডারশিপ এই ৫৪ বছরে গড়ে ওঠেনি। না ওঠার কারণে বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে দুর্নীতি, ব্যাপকভাবে ক্ষমতায়ন হয়েছে বিশেষ কিছু মানুষ, বিশেষ কিছু দল, এবং তারা মানুষকে শুধু নির্যাতন, নিপীড়ন আর জুলুমি করে গেছে। বিনিময়ে এই দেশের সাধারণ কৃষক, শ্রমিক বা সাধারণ যারা দিনমজুর আছে, তারা কিছুই পায় নাই। তাদের ভাগ্যের কিন্তু কোনোই উন্নতি হয় নাই। আপনারা সেটা একবার অ্যাপ্রিহেন্ড করেন। আপনারা তো দেখছেন সব কিছু, আপনারা তো জানেন যে কী হচ্ছে। কিছুদিন আগেও ধরেন ৫ই আগস্টের পরেও বিশেষ কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের জরিপ প্রচার করেছে। তার মধ্যে বিবিসি একটা জরিপ প্রচার করেছে। সেই জরিপে বিবিসি বলেছে যে বাংলাদেশে বর্তমানে যে জনসংখ্যা আছে এবং যতগুলো রাজনৈতিক দল আছে, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি তারা এই রাজনৈতিক দলগুলোকে পছন্দ করে না। এবং যারা এই রাজনৈতিক দলের একটা বড় অংশ যারা রাজনৈতিক দল করছে, তারা অনেকেই জোরপূর্বক বাধ্য হয়ে করছে। মানে কারোর ব্যবসা টিকায় রাখার জন্য করতেছে, কারোর পরিবার টিকায় রাখার জন্য করতেছে, কারোর নিরাপত্তার জন্য করতেছে। মানে কোনো না কোনো বাধ্যবাধকতার কারণেই রাজনৈতিক দলগুলো তারা করছে। বাট মন থেকে যে করা বা কোনো একটা ভালো লিডার মানে সেই লিডারকে ভালোবেসে যে তার জন্য স্যাক্রিফাইস করা বা তার জন্য রাজনীতি করা, এটা না, এটা আমাদের দেশে হয়নি বা সেরকম লিডারশিপ গড়ে ওঠেনি। তো সেই বিবিসির জরিপটাতে আসলে জরিপটা ২ মাস আগে এসেছিল। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো তারপরেও আমি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে সেই জরিপে বলা হয়েছে বাংলাদেশের প্রায় ৬৩% মানুষ বর্তমান যে রাজনৈতিক দলগুলো এক্সিস্ট করছে, আওয়ামী লীগ বাদে, বা মানে আওয়ামী লীগকে তো এখন অনেকেই চায় না, তারপরেও ধরে নিচ্ছে আওয়ামী লীগ, মানে যতগুলো রাজনৈতিক দল আছে কাউকেই তারা চায় না। ৬৩% মানুষ, ১০০ জনের ৬৩ জন মানুষ কোনো রাজনৈতিক দলকে চায় না। তাদের উপরে তাদের বিশ্বাস নাই, তাদের উপরে তাদের আস্থা নাই, তাদের উপরে তাদের ফেইথ নাই। এবং যে একটা অংশ রাজনৈতিক দল করে, এই রাজনৈতিক কর্মীদের একটা অংশ শুধুমাত্র জোরপূর্বক দলটাকে করছে। ওই যে বললাম যে তাদের নিরাপত্তার জন্য বা কারোর ব্যবসা টিকায় রাখার জন্য বা কারোর মানে সামাজিক নিরাপত্তা বা কোনো সুবিধা বা স্বার্থের জন্য শুধুমাত্র করছে। আদারওয়াইজ তারা এই দলগুলো করতো না। এর যে পরিসংখ্যানটা ছিল এরকম যে আপনার বাংলাদেশে বর্তমান পপুলার রাজনৈতিক দল হিসেবে বিএনপির পার্সেন্টেজ আছে 12%, বিএনপির সমর্থক 12% বিএনপির সমর্থক আছে। জামাতের আছে প্রায় 10.5%, আওয়ামী লীগের আছে প্রায় 7.3%, এনসিপির আছে প্রায় 2.9%, এবং অন্যান্য দল আছে বাকি সামান্য হয়তো 1-2%-এর মতন আছে। এভারেজে সব মিলায়
37% মানুষ এই রাজনৈতিক দলগুলো করে বা মানে করছে, এবং বাদ বাকি 63% মানুষ, 63% মানুষ এই রাজনৈতিক দল, কোনো দলের উপরই তাদের আস্থা নাই, বিশ্বাস নাই, ভরসা নাই, এবং তারা মনে করে এই রাজনৈতিক দল আমাদের দেশের কোনো উপকার করতে পারবে না বা এই দেশের জন্য তারা কিছুই করতে পারবে না। এটা বিবিসির জরিপ, এটা আমার কথা না, বিবিসির জরিপ, এটা আপনারাও অনলাইনে দেখতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে আমি জরিপের উপরেই কয়েকটা কথা বলি, যে কেন আমাদের এই রাজনৈতিক দলগুলোর পরে মানুষের আস্থা নাই। যেমন ধরেন 1971 সালে যে স্টোরি বা হিস্ট্রিগুলো আমরা জেনেছি বা আমাদের সন্তানদেরকে বইতে পড়ানো হয়, যখন যে দল ক্ষমতায় আসে তারা বইটাকে সংশোধন করে, তাদের যারা মানে নায়ক আছে তাদেরকেই তারা সেইভাবে ফলো আপ করে বা সেটাকে হাইলাইট করে বইগুলো তৈরি করে, হিস্ট্রিটাকে তারা সেইভাবেই তৈরি করে সামনে তুলে ধরে। বিএনপি আসলে বিএনপির মতো করে, আর আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের মতো করে তারা এসে তাদের হিস্টোরিগুলোকে হাইলাইটস করে এবং অন্যান্যদেরকে হাইড করে দেয়, যতটা পারে হাইড করে দেয়। এই পর্যন্ত তো রাজনীতিতে মাত্র 3টা দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি একবার ছিল, আর বাদ বাকি ট্রাম্প তো আওয়ামী লীগ এবং বিএনপি, এছাড়া তো আর অন্য কোনো দল ক্ষমতায় আসতে পারে নাই। তো এই কারণে তো এই 71 সালের পরে আমাদের যে ইতিহাস পড়ায় যে রাজনৈতিক দলরা বিভিন্নভাবে আমাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে, মানে প্রত্যেকেরই একটা ইন্টেনশন ছিল যে আমার দলের মহত্ব কৃতিত্বগুলোকে তুলে ধরে জনগণকে আমার পক্ষে আনা, অথচ তারা মানে সামগ্রিকভাবে এই চিন্তা করে নাই যে সমগ্র দেশ বা এই জাতি বা এই জনপদটার মানুষ সবই আমাদের মানুষ, তাদের ডেভেলপ করতে হবে, তাদেরকে উন্নয়ন করতে হবে, বা আমাদের অর্থনীতি উন্নয়ন করতে হবে, বা আমাদের সামাজিক অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এইগুলো নিয়ে কিন্তু তেমন একটা কেউ নাই, তারা বক্তব্যে সব বলে, বাট বাস্তবে ফিজিক্যালি এগুলো করে না, এগুলো মিথ্যা। এগুলো করলে 54 বছরে আমাদের দেশ ডেভেলপ হতো। দেখেন না, এখনও শেখ হাসিনা বলে যে আমি দেশের হ্যান করেছি, ত্যান করেছি, এটা করেছি, ওটা করেছি, ডেভেলপ করেছি। ডেভেলপ শেখ হাসিনার জায়গায় অন্য কেউ থাকলেও হতো। আর শেখ হাসিনা যে কাজগুলো করছে এগুলো তো ধরেন 10 টাকার কাজ 500 টাকায় করছে, তো 500 টাকার ভিতরে 490 টাকা চুরি করছে, আর 10 টাকার কাজের ভিতরে ওই কাজটাকে গোজা মিল দিয়ে কোনো রকমের 8 টাকায় করে দেওয়ার চেষ্টা করছে। আর এই যে টাকাটা দিয়ে করছে সেটাও জনগণের টাকা, এটা কারোর বাপের টাকা না বা কারোর ব্যক্তিগত টাকা না। তো এই ধরনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। বাস্তবিক অর্থে একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা একটা দেশের ওই যে শেখ হাসিনা বলে মাথাপিছু উন্নয়ন আমাদের 2400, 2500, 2600 ডলার করে এক একজন। ভাই আপনারা কি বলতে পারবেন যে আপনাদের এক একজনের মাথাপিছু আয় 2500, 2600, 2800 ডলার, মানে এত টাকা করে হয়েছে? তাহলে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার কেন? এত অভাবগ্রস্ত মানুষ কেন আমাদের দেশে? চিকিৎসার অভাবে এত লোক কেন মারা যাচ্ছে? এত লোক কেন ঠিকমতো শিক্ষাটা অর্জন করতে পারতেছে না? মানুষের নুন আনতে কেন পান্তা ফুরাই যাচ্ছে? আমাকে বলেন, যদি মানুষের মাথা পিছু আয় এগুলো হয়। আর বড় আপনারা ডেভেলপ বলতে যদি এটা বোঝান যে বড় স্ট্রাকচার আর বিল্ডিং করলে ডেভেলপ হয়, তাহলে এটা তো জনগণের চোখে ধুলা দেওয়া হয়। আপনার ডেভেলপ করতে গেলে আপনি ডেভেলপিং কান্ট্রিগুলোর দিকে দেখেন, ডেভেলপিং কান্ট্রিগুলোর দিকে যদি আপনি তাকান, ডেভেলপের প্রথম শর্ত হচ্ছে যে মানুষের 6টি মৌলমানবিক চাহিদা আছে, মানুষের বেসিক যে নিডসগুলো আছে, আগে এটাকে আপনাকে 100% ফুলফিল আপ করতে হবে। দেন আপনি যদি অন্য কিছু করেন, স্ট্রাকচার, অবকাঠামো, শিল্প, বাণিজ্য যা কিছু, সেইগুলোকে আপনি ডেভেলপের আন্ডারে নিয়ে আসতে পারবেন। বাট আপনি বিল্ডিং করলেন, ব্রিজ করলেন, আর দেশের লোক বাজার করে খাইতে পারে না, না খেয়ে মরে। মানে তেলের দাম দফায় বাড়ে, মানুষ তেল কিনতে পারে না, মানুষ বিদ্যুৎ বিল দিতে পারতেছে না, মানুষের ঘরে অন্ধকার হয়ে থাকতেছে, মানুষ বাজার করতে পারতেছে না, মানুষের চাকরি নাই, মানুষ বেকারত্ব। এইটারে আপনি কীভাবে ডেভেলপ বলেন? এটারে ধোকাবাজি ছাড়া আর ভণ্ডামি ছাড়া কীভাবে ডেভেলপ বলেন? এটা ডেভেলপ না। শেখ হাসিনা তো এই ধরনের ডায়লগ দেয়, বা গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা ওই একই ডায়লগগুলো দিয়ে যায় যে ডেভেলপ করতেছি, আমরা এই করেছি, আমরা সেই করেছি, আমরা হ্যান করছি, ত্যান করছি। এগুলো তো আসলে মিথ্যা বলি। আমরা জনগণ এখন অনেক কিছু বুঝতে পারি, বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের দৃষ্টি অনেকটা খুলে গেছে, আমরা এখন অনেক কিছু বুঝতে পারি। এটা বাস্তবতা। কারণ যেহেতু অনেকেই আমরা 71-এর যুদ্ধ দেখি নাই, কিন্তু 24-এর যে যুদ্ধটা, এটাও একটা যুদ্ধ বলতে পারেন। 24-এর যে যুদ্ধটা, ভয়াবহ দৃশ্যগুলো আমরা দেখেছি না, মানুষকে কিভাবে ছেলেদেরকে গুলি করতেছে, এক একটা ছেলের সাহস কি জেনজির, যে আমরা ভিডিওতে বলছি যে ভাই তুই যাস না, ও একা পুলিশের সামনে যে বুক পেতে দিচ্ছে, পুলিশ গুলি করে দিচ্ছে। মানে এইরকম সাহসিকতা কয়জন আছে? আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন জায়গায় আছে? হয়তো এটা হামাসের থাকতে পারে, হ্যাঁ হামাসের থাকতে পারে, যে
অল্প সংখ্যক হয়েও ইসরায়েলের বিরুদ্ধে, এত শক্তিশালী একটা ইসের বিরুদ্ধে, রেজিমের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এইভাবে মারা যাচ্ছে, তারপরে যুদ্ধ করতেছে, হার মানতেছে না। আর আমাদের বাঙালিদের আছে, আর কাদের আছে? ওই ইন্ডিয়ানদেরও নাই, বা অন্য কোনো দেশেরও নাই। নেপালের এই যে আন্দোলন হয়েছে, কয়জন মারা গেছে? 18 জন মারা গেছে। 18 জন না 20 জন মারা গেছে। 18 জন না 20 জন। আর বাংলাদেশে কত মারা গেছে দেখেন। এই লোকগুলা জীবনকে এমনি এমনি দিছে। তো আমি যে কথা বলছিলাম যে আপনার 71 সালের আগে জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ইতিহাসটা পড়েছি, আমরা তো ওই সময় জন্মাইনি, আমরা ইতিহাস পড়েছি বা বাপ দাদাদের মুখে শুনেছি। তো ঠিক আছে, 71 পর্যন্ত আমি ওনাকে হিরো হিসেবে ধরে নিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিরো, ইটস ওকে। তার ভেতরে যে কি হয়েছে না হয়েছে দরকার নাই, যে উনি যে নেতৃত্ব দিছে, ওনার রেস করছে, 7ই মার্চের ভাষণ, এগুলো সত্যি অসাধারণ, তুলনা হয় না, এইগুলোর তুলনা হয় না। বাট 72 উনি এত কিছু করলো দেশের জন্য, এত কিছু করলো, দেশ স্বাধীন হলো 72 সালে উনি দেশে আসলো, তাই না? 72 সালে দেশে এসে উনি কি করলো? ওনার ফার্স্ট টার্গেটই হলো আমি দেশের নিয়ন্ত্রণ নিব, দেশের ক্ষমতাভার গ্রহণ করব। তো যারা দেশকে ভালোবাসে, যারা জাতিকে ভালোবাসে, তারা কি ধরেন এর বিষয়টা এরকম যে কোনো একটা অসহায় পরিবারকে হঠাৎ দেবদূতের মতো একটা লোক এসে সাহায্য করা শুরু করলো, তাদের চাল কিনে দিল, ডাল কিনে দিল, তাদের অবলম্বন হইল। তো সেই অসহায় পরিবারটা মনে করতেছে কি যে এই লোকটা তো একটা ফেরেস্তা, এই লোকটা আমাদেরকে এই বিপদের সময় আমাদেরকে এসে সাহায্য করতেছে, টাকা দিচ্ছে, আমাদের চাল ডাল কিনে দিচ্ছে। সেই পরিবার কিন্তু তাকে সম্মান করতে দেবতার আসনে বসাবে, বা তাকে সম্মান করতে প্রচণ্ড সম্মান করবে, ফেরেস্তার মতো মনে করবে যে আমার এই দুঃসময় এই লোকটা নিশ্চয়ই নিঃস্বার্থ মনে বা বিনা স্বার্থে সে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে, এটা স্বাভাবিক, এটা সবাই মনে করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ব্যক্তিটা যদি হঠাৎ করে যে পরিবারটাকে সাহায্য করছে সেই পরিবারের কোনো একটা মেয়েকে ধর্ষণ করে বসে, তখন কি বলবেন? হঠাৎ করে যদি একদিন ঘরে ফাঁকা পেলো, তাকে জোরপূর্বক ধর্ষণ করলো বা ধর্ষণের প্রস্তাব দিয়ে বসলো, তখন ওই ব্যক্তিটার এই যে ভালো কাজ, এই যে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো, সাহায্য করলো, এত কিছু, এই ভালো কাজটা কি আর তখন থাকবে? তখন আমরা কি বুঝবো? এই লোকটা এই কাজগুলো করেছে শুধুমাত্র এই মেয়েটাকে ধর্ষণ করার জন্য, বা একটা কুৎসিত স্বার্থ চরিতার্থ করার জন্য। মানে এ আসলে একটা শয়তান, এ হিরো না, এ ফেরেস্তা নাই, শয়তান। তখন তো এইটাই আসবে স্বাভাবিকভাবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সালের আগ পর্যন্ত যা করেছে, ইতিহাস যতটুকু পড়েছি, হাসিনা যেভাবে লিখে দিছে, ওকে, সে মহানায়ক। আমরাও তাকে তখন ওই পর্যন্ত খুব ভালো হিসেবে মানছি। বাট 72-এর দেশে ফিরে যখন তিনি ক্ষমতা ভার গ্রহণের জন্য তাজউদ্দিনের কানে বলে, তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হব, ইটস ওকে, হইলেন, সেটাও মানলাম যে আপনি দেশের জন্য একটা স্যাক্রিফাইস করছেন, প্রধানমন্ত্রী আপনি হইতেই পারেন, আপনার একটা গ্রেট লিডার। কিন্তু 72-এ এসে প্রধানমন্ত্রী হলেন, এরপরে এসে আপনি করলেন সংবিধানে আপনি স্বৈরতন্ত্র হঠাৎ করে কেন কায়েম করলেন? আপনি বাকশাল কেন কায়েম করলেন? আপনি সমস্ত সংবাদপত্র কেন বন্ধ করলেন? এবং আপনি এটাও ঘোষণা করলেন যে যে সংবাদপত্র সরকারের বিরোধিতা করবে সেটাকে আইনের আওতায় আনা হবে, সেই সংবাদপত্র বন্ধ। এবং বাংলাদেশে শুধু একটাই দল থাকবে, কৃষক প্রজা পার্টি নামে একটাই দল থাকবে, বা আওয়ামী লীগ দল থাকবে, তাছাড়া অন্য কোনো দল থাকবে না। তারপরে আপনি আরও কিছু কর্মকাণ্ড করলেন, যারা আপনার বিরুদ্ধে আওয়াজ তুললো আপনি তাদেরকে জেলে ঢুকাইলেন, তা না হলে হত্যা করলেন, তা না হলে ভয়ভীতি প্রদর্শন করলেন। তার মানে আপনি 71-এর আগে আপনার যে অবদান, আপনাকে তো জাতীয় হিরো হিসেবে সেলুট করতাম, কিন্তু আপনি 72-এ এসে হঠাৎ করে ধর্ষণ করে দিলেন কেন? আরে ভাই, তাহলে তো আপনি তো সেই শয়তান হয়ে গেলেন, আপনি তো তখন শয়তান হয়ে গেলেন, আপনি তো আর ভালো মানুষ থাকলেন না, এটা বুঝতে হবে। তো দেখেন, সেই আওয়ামী লীগ, মানে যখন শেখ সাহেব তার এই কুৎসিত চেহারা দেখাইলো, হলো, তারপর একটা দুর্ঘটনা ঘটলো 75-এ, সপরিবারে নিহত হলেন। তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, তিনি হয়তো ওনার মতন অতটা কুৎসিত ছিলেন না, বা অতটা ছিলেন না, হয়তো থাকতে পারে তার ভিতরে অনেক সমস্যা বা তার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা স্বাভাবিক। বাট ওনার মতন অতটা উনি ক্ষমতা লোভী বা অতটা নিকৃষ্ট ছিলেন না, এটুকু আমি 100% বলতে পারবো। তো জিয়াউর রহমানকে কী করলো? এই জিয়াউর রহমানকে হত্যা কারা করলো? এই জিয়াউর রহমানকে হত্যা করছে ভারত। আওয়ামী লীগ ভারতের সঙ্গে মিলে জিয়াউর রহমানকে হত্যা করলো। এই জিয়াউর রহমান কী করলো? বহুদলীয় শাসন কায়েম করলো। শেখ হাসিনা দেশে ঢুকতে পারতেছিল না, তারে ঢুকাইলো। এই কালসাপ আবার কী করলো? ভারতের রস সাথে মিলিত হয়ে জিয়াউর রহমানকে হত্যা করে লাশ গুম করলো। জিয়াউর রহমানের চ্যাপ্টার ক্লোজ। হুসেন মোহাম্মদ এরশাদ আসলেন, শুনেছি তিনি স্বৈর শাসন কায়েম করেছেন, তবে আমাদের বাপদাদাদের মুখে যেটা শুনেছি যে তার সময় নাকি অনেক ভালো ছিল, মানুষ দ্রব্যমূল্য কম ছিল, বা আপনার অন্যান্য আইন কানুনগুলো বেশ ভালো ছিল, শুনেছি।
তো আমার কথা হচ্ছে, আপনি রাজতন্ত্র কায়েম করেন, না স্বৈর শাসন কায়েম করেন, না গণতন্ত্র কায়েম করেন, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি দেশ এবং জনগণ এবং মানুষের কল্যাণে কিছু করছেন কিনা এটাই দেখার বিষয়, যে দেশের মানুষ ভালো আছে কিনা, দেশের মানুষের বাক স্বাধীনতা আছে কিনা, দেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে কিনা, দেশের মানুষের নিরাপত্তা আছে কিনা, দেশের বেকারত্ব কমছে কিনা, এই যে দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে কিনা, দেশের মানুষের যে এই যে 6টি মৌলমানবিক যে চাহিদা বা জিনিস, এইগুলা ফুলফিলভাবে ফিল আপ করতে পারছে কিনা, যদি এইগুলা দিতে পারেন, তো আমি এখনও বলবো যে হাসিনা তুমি 100 বছর থাকো, সমস্যা নেই, তুমি যদি এই জিনিসগুলো দিতে পারতে আমাদের দেশে, তাহলে জনগণের এত তোমার নিয়ে মাথা ব্যথা ছিল না। তুমি কি করতা, তুমি মিথ্যা বলি আওড়াইতা, তুমি বাপের মতন তুমি এইসব বলতা যে আমি দেশ ডেভেলপ করছি, আমি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল, এরপরে উন্নত দেশ করে ফেলছি, এইসব ভাওতাবাজি বক্তব্য দিছো। বিদেশি বিভিন্ন সহায়তা সংস্থা আমাদের দেশ থেকে তাদের সহায়তা উঠাই নিছে যখন তুমি এইসব উন্নয়নশীলের কথা বলছো, উন্নত দেশের কথা বলছো। আমাদের আরও 12টা বাজাইছো, এই দেশের বেকারত্ব বাড়ছে, এই দেশের পাট শিল্প ধ্বংস হয়েছে, এই দেশের চিংড়ি শিল্প ধ্বংস হয়েছে, এদেশের পোশাক শিল্প ধ্বংস হয়েছে, এদেশে আরও অনেক কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, আরও অনেক শিল্প ছিল। আপনারা বলতে পারেন এখন কোনো শিল্প আছে? আমাদের দেশটা এখন শুধুমাত্র টিকে আছে আমাদের বিদেশি ভাইদের জন্য, মানে যারা এই যে বিদেশি যোদ্ধা আছে না আমাদের, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এদের জন্য টিকে আছে। আমাদের পোশাক শিল্পের অবস্থাও ভঙ্গুর নাই। দেশকে বলে, আমাদের এই দেশকে বলে ডেভেলপ। তাই শেখ হাসিনা 17 বছর তুমি জোর করে থাকলা, বুঝলাম, তুমি আমার জনগণকে ভালো রাখতা, তোমার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। তুমি আরও 100 বছর চাইলে থাকো, সমস্যা নেই, কিন্তু তুমি তো আমাদেরকে ভালো রাখো নাই, তুমি তো আমাদেরকে বাক স্বাধীনতা ছিল না, যারে তুমি তো হত্যা, গুম, খুম, তারপরে আয়নাঘর এগুলো করছো। তুমি এই দেশের খাইছো, এই দেশের পড়ছো, এই দেশের ক্ষমতা ভোগ করছো, এই দেশের মানুষের উপরে অত্যাচার, জুলুম সব কিছুই তুমি করে গেছো। তো এই তোমার পরিবার একটা গণ অভ্যুত্থানে নিহত হয়েছে, সেটা মানুষ নিহত হয় কেন? আপনি কারোরে হত্যা করলে আপনি হত্যা শিকার হবেন, এটাই তো চিরন্তন নিয়ম। আপনি যেমন কর্ম করবেন আপনার তেমনই তো ফল হবে। এখন শেখ সাহেব নিহত হওয়ার যথেষ্ট কারণ ছিল, কিছু কারণ তো বললাম। সেই সময় তারও সেনাবাহিনীর উপরও তার কিছু নির্যাতন করছে তিনি, বিবিধ কারণে, এগুলো আপনারা জানেন হয়তো কম বেশি। তো বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটে, এখন এই যে 24-এর অভ্যুত্থানটা ঘটে যাওয়ার পরে আমরা সত্যি আশা করছিলাম যে আমাদের দেশটা এবার মনে হয় একজন ভালো লিডারশিপ আসবে, আমাদের দেশটা ভালো হবে, আমাদের দেশটা হয়তো ডেভেলপ করবে, আবার আমাদের বেকারত্ব দূর হবে, আমাদের দেশের কর্মসংস্থান হবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, মানুষের মুখে হাসি ফুটবে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে দুঃখের বিষয় যে এটা শুধু আমরা আশাই করেছি, বিনিময়ে শুধু নিরাশ হলাম। কারণ যে যারাই এখন আমাদের দেশের রাজনৈতিক দল এক্সিস্ট করছে, তারা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে, মরিয়া হয়ে উঠেছে। যেভাবে জামাত বলেন, বিএনপি বলেন বা অন্যান্য দল বলেন, এরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, মানে ক্ষমতায় যেতেই হবে। মানে আমি বাস্তব কথা যে এরা প্রকৃত দেশকে ভালোবাসে কিনা আমি জানি না। কারণ ধরেন বিএনপি ক্ষমতায় গেলে ডেভেলপটা কার হবে? বিএনপির নেতাকর্মীরা, তারা চাকরি পাবে, পাবে, তাদের ডেভেলপ হবে। জামাত গেলে জামাতের লোকেরা যারা আছে তারা ডেভেলপ হবে, তাদের চাকরি বাকরি হবে, বিভিন্ন জায়গায় হবে। অন্য দল গেলে তাদের হবে। বা এই দেশের যে সাধারণ একটা জনগণ বা বৃহৎ একটা অংশের জনগণ আছে যারা, তাদের কি ডেভেলপ হবে? যারা দল করে না তাদের কি ডেভেলপ হবে? তারা কিভাবে বাঁচবে? তাদের নিরাপত্তা কি? ইউনূস সরকার এতগুলা, একটা বিপ্লবের সরকার বলা যায় বা একটা গণ অভ্যুত্থানের সরকার বলা যায়, এতগুলা মানুষের জীবনের বিনিময়ে তিনি ক্ষমতায় আসছেন। তো উনি এসে মানে আমরা খুব আশা করেছিলাম যে একজন নোবেলজয়ী মানুষ, উনি হয়তো অবশ্যই আমাদের দেশটাকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতন একটু ডেভেলপ করে ফেলবে, বা অন্তত ওই পর্যায়ের দিকে আমাদেরকে নিয়ে যাবে। বাট সেই আশাটাও পূরণ হচ্ছে না। কারণ আমার কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সরকারটা যতটা শক্তিশালীভাবে সরকারটাকে তৈরি করা হয়েছে, সরকারের অবকাঠামোগুলো ততটাই দুর্বল, বা সরকারটা ততই দুর্বল। ইউনূস সাহেবের বয়স অনেক, দুই হচ্ছে তার যে উপদেষ্টারা, বেশিরভাগ উপদেষ্টা অনভিজ্ঞ, আবার কিছু উপদেষ্টা আছে স্বজনপ্রীতি, কিছু উপদেষ্টা আছে বিভিন্ন দলীয় প্রীতি, এবং ম্যাক্সিমাম উপদেষ্টাদের হচ্ছে মানে ওভারেজ, মানে এগুলা হচ্ছে বলা যায়, আমরা বলি ডেট এক্সপায়ার হয়ে গেছে। তো এই ডেট এক্সপায়ার হওয়া উপদেষ্টা 2 পা হাঁটতে গেলে ডায়াবেটিক্সের কারণে প্রস্রাব অটো হয়ে যায়, বা অনেকে ডাইপার বা প্যাম্পাস করে বেরোনো লাগে, এই ধরনের উপদেষ্টা দিয়ে তো দেশ চলবে না রে ভাই। এটা হচ্ছে গণ অভ্যুত্থানের দেশ। এখন আমরা তো গণ অভ্যুত্থান করে, বিপ্লব করে এই দেশটাকে আবার জন্ম দিয়েছি বা আমরা রিগেইন করেছি। তো এখানে যারা
গভর্নমেন্টে আসবে, সরকারে আসবে, তারা তো সবাই একটা বাঘের মতো হওয়া দরকার ছিল, বাঘের মতো। মানে ওই যে আপনারা যে ফাটাকেষ্ট সিনেমা দেখেন নাই, মিঠুন যেভাবে মুখ্যমন্ত্রী হয়ে বাঘের মতো একটা ভূমিকা পালন করে, আমরা চাইছিলাম ওরকম ইউনূস সরকার যেন ফাটাকেষ্টর মতন হয়ে আসবে, আর যে কমিটি নেবে, ক্যাবিনেটটা হবে, সেগুলো সব বাঘের মতো হবে, শক্তিশালী, মেধাবী এবং ছুটে বেড়াবে কোথায় কি দুর্নীতি আছে, কোথায় কি আছে, ফ্যাসিস্টরা কোথায় কী ধরনের কুকর্ম করে গেছে সেগুলোকে সব ফাইন্ড আউট করবে এবং সেগুলোকে সব মানে একদম ধ্বংস করবে, করে রিফর্ম করবে, দেশটাকে রিফর্ম করে একটা সুন্দর আবার একটা শান্তিপূর্ণ শান্তিপ্রিয় দেশ করবে। বাট সেটা তো হচ্ছে না, সেটা তো হচ্ছে না, বরং এটা আসলে ব্যর্থতা সরকারকেই নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোকে দিচ্ছি, কারণ এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই কোনো একতা, তারা প্রত্যেকেই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল, তারা প্রত্যেকেই মানে যেভাবেই হোক ক্ষমতার চেয়ারটাতে আসতে হবে, এটাই হচ্ছে মেইন টার্গেট। দেশের অর্থনীতি, দেশের স্বার্থে, এগুলো নিয়ে ভাবার ইয়া নাই, ঠিক আছে। আপনারা একটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ যে অ্যালিগেশনগুলো ইউনূস সরকারকে দেয়, বিএনপিও একই কথা বলে, বা ওই যে জাতীয় পার্টিরাও একই কথা বলে, একই সুরে সুর মিলিয়ে কথা বলে। তো আমি মানে বেসিক্যালি আমি বিএনপির বেগম খালেদা জিয়াকে যথেষ্ট সম্মান করি। উনি অত্যন্ত একজন ভদ্র মানুষ, একজন ভদ্র মহিলা, উনি একজন দেশপ্রেমিক, এটা বাস্তব, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে বেগম খালেদা জিয়ার বিষয়ে নিঃসন্দেহে তিনি দেশপ্রেমিক, কিন্তু বিএনপির ভিতরে এখন যে হাইব্রিড যে সকল নেতারা, আওয়ামীপন্থীরা ঢুকছে না, এরা যেভাবে দলটাকে ডুবাচ্ছে, এই দল ক্ষমতায় যাওয়ার আগেই হেরে যাবে। এটা দেখেন যদি নির্বাচন হয়, বিএনপির যে কি ভয়াবহ একটা অবস্থা হবে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এক, দুই হচ্ছে জামাতের কার্যক্রমগুলো হচ্ছে ঘাপটি মেরে, যে কার্যক্রমগুলো পরিচালনা করে না, অনেকটা ঘাপটি মেরে মেরে করা, এই ধরনের কার্যক্রম জামাত পরিচালনা করে। ওরা কিন্তু কারোর আগেও নাই, পিছেও নাই, কোথাও টেন্ডারবাজি, চাঁদাবাজি এইগুলোর কোনো নাই। ওরা ওদের কমিউনিটিটাকে ঠিক রেখে ওরা ওদের মতন করে চলে, মানে যেই আসুক সে তার দল, তার কমিউনিটি নিয়েই ব্যস্ত থাকে। দেশ, জনগণ বা জাতির সমস্যাগুলো নিয়ে যে তুলে ধরা বা এইগুলো নিয়ে কথা বলে, এটা নেই, এই বিষয়গুলো নিয়ে তারা বলে না বা করে না বা ভাবে না। ভাই বিশ্বাস করেন, এখনও যদি কোনো সরকার আসে, এই দেশের কোনো ডেভেলপ হবে না। আগে যেভাবে চুরি চামারি, দুর্নীতি, লুটপাট হতো, এখনও সেটা হবে, এখনও হবে, ডেফিনেটলি হবে। আর আপনারা দেখেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছে না, নির্বাচনের আগে কত বড় গন্ডগোল আর গ্যাঞ্জাম হয়। আওয়ামী লীগ তো করবে, ওর সঙ্গে ভারত থাকবে, আওয়ামী লীগ করবে, এরপরে অন্য দল, তাদের কারোর মনোপুত্ত হবে না, তারা করবে, বিভিন্ন ব্যালট বাক্স ছিনতাই হবে, বিভিন্ন সিল মারামারি, বিভিন্ন গ্যাঞ্জাম, বিভিন্ন কোনোকুনি, বিভিন্ন মারামারি, এগুলো হবে ভাই, এগুলো হবেই। তো বিষয়টা হচ্ছে যে মানে এই কথাগুলো এই জন্য বলছি যে 24-এর পরে আমরা ভেবেছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আমরা এই দেশের মানুষরা শান্তি পাবো, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। দেখেন কিছুই হয় নাই। এই যে গণ অভ্যুত্থানের সরকার ক্ষমতায় আসছে, ভাই আপনারা তো একটা সময় 25 পয়সা মিনিটে কথা বলছেন না? তাই এখন কয় টাকা মিনিটে কথা বলেন? এখন কি 25 পয়সা মিনিটে কথা বলা যায়? আগে মোবাইল কোম্পানিগুলো পাল্লা দিয়ে কল রেট কমাইতো, যে ও 25 পয়সা দিছে, আমি 24 পয়সা দিব, আর একজন 23 পয়সা দিবে। মানে এইভাবে একটা প্রতিযোগিতা ছিল, এতে জনগণের উপকৃত হতো, আমরা খুব খুশি হতাম যে বাহ, 10 টাকা মোবাইলে বললে বেশ আধা ঘন্টা 40 মিনিট কথা বলা যাচ্ছে, কি শান্তি। আর এখন মোবাইল কোম্পানিগুলো সব জায়গায় একটা সিন্ডিকেট। মোবাইলে নর্মালি কথা বলতে গেলে 2.5 টাকা 3 টাকা করে কাটে। কেন কাটবে? গণ অভ্যুত্থানের পরে কেন এগুলো করবে? কেন মানে এইভাবে কল রেট কাটা হবে? আমাকে একটু বলেন ভাই আপনারা। মানে এখন তো 10 টাকা রিচার্জ করা যায় না, 20 টাকা রিচার্জ করলে 3-4 মিনিট কথা বলা যায়। মানে টাকা কি ভাই, আমরা কি টাকার গাছ আছে আমাদের জনগণের? আমরা ধাক্কা দিলে কি আমাদের টাকা পড়ে? বিদ্যুৎ বিল দফায় বাড়ানো হয়েছে। বিদ্যুৎ বিল মিটারের, প্রিপেইড মিটারের প্রতি মাসে 150-200 টাকা করে চার্জ কাটে। এরপরে যখনই আমরা টাকা ঢুকাই, লোড দিই, সেখান থেকে বিভিন্ন চার্জের লিস্ট দিয়ে চার্জ কাটে নেয়। ভাই কত পারবো আমরা? মানে এইখানে দেওয়া লাগে বিভিন্ন পণ্যে ভ্যাট, ট্যাক্স, ক্রয়, এগুলো তো দিচ্ছি, এরপরে বাড়াচ্ছে। তো এইভাবে তেলের দাম দফায় বাড়াচ্ছে, বাজারে বিভিন্ন পণ্যের দাম দফায় বাড়াচ্ছে এবং এরপরে ট্যাক্স আরোপ করতেছে। এনবিআর কয়েকদিন আগে একটা বিবৃতি দিচ্ছে, যারা জিরো রিটার্নস দেন তারা দিতে পারবেন না। আপনার প্রকৃত অর্থের মানে তথ্যটা ওইখানে দিতে হবে, তা না হলে 5 বছরের জেল। কেন ভাই 5 বছরের কেন জেল দিবা? তুমি কারে হুমকি দাও? দেশের জনগণদের হুমকি দেওয়া তুমি কে? তুমি এই দেশের জনগণের বেতনের টাকায় তোমরা চলো। আমার উপার্জিত টাকা আমি ট্যাক্স দিয়ে আমি জিরো রিটার্ন দিব না দিব সেটা আমার ব্যাপার। তুমি আমার হুমকি দিচ্ছ 5 বছরের জেল দিবা কেন? আমরা কি চোর, ডাকাত? আমরা কি খুনি? আমরা কি দুর্নীতিবাজ? বরং দুর্নীতিবাজ তো তোমরা। তোমাদের ছাগলকাণ্ডের যে মতিউর কত হাজার কোটি টাকা পাচার করছে এনবিআরের। তোমাদের এনবিআরের এখনও শত কর্মকর্তা কর্মচারীরা আছে যাদের শত কোটি টাকা বিভিন্ন জায়গায় রয়েছে। এগুলো কোথা থেকে আসে? আর জনগণের উপরে চাপাও এইগুলা না?
যে এই ট্যাক্স দিতে হবে, ওই ট্যাক্স দিতে হবে, এই না করলে ওই জনগণের তো ভয় দেখাও, কিসের ভয় দেখাও তোমরা এখন? এইভাবে আওয়ামী লীগ বা অন্যান্য দলের মতন জনগণের জিম্মি করে না তোমরা। জিম্মি করে এইভাবে জনগণের উপরে জিম্মি করে বা এইভাবে চাপ দিয়ে দেশে একটা বিস্ফোরণ ঘটায় না। দেশের বিপ্লব, পৃথিবীতে বিপ্লবের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে ফ্রেঞ্চ রেভলিউশন আর রুশ রেভলিউশন খুবই নাম করা। এই দুইটা বিপ্লব পৃথিবীর ইতিহাসে মহাবিপ্লব হিসেবে পরিচিত, মহাবিপ্লব হিসেবে পরিচিত। তো ওই যে রুশ রেভলিউশনটা কেন হয়েছিল জানেন? রুশ বিপ্লব, তো এই রুশ বিপ্লবে ওরকম তখন তো হচ্ছে রাজারা শাসন করতো, তো এই রাজারা প্রজাদের উপরে কর বসাইতে 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 এমন একটা অবস্থা করে দিছিল যে প্রজারা মানে ঘরের থেকে বাইরে গেলেই তার ট্যাক্স দেওয়া লাগবে, মানে এমন একটা সিস্টেম হয়ে গেছিলো। আর ওই ট্যাক্সের টাকায় রাজা তাদের ছেলেপেলেরা রার সাথে ফুর্তি করতে আনন্দ করতো। এইভাবে তাদের জীবন। তো এই মানুষ নির্যাতিত হইতে হইতে তখন যে তারা হচ্ছে এই রেগুলেশনগুলো তৈরি করে। ফ্রেঞ্চ রেগুলেশনও সেম একই ঘটনায়। ফ্রেঞ্চ রেভলিউশন বাস্তিল দুর্গ যেভাবে জনগণ উড়াই দিছিল শুধুমাত্র এই যে এইসব রাজারা, যার দ্বিতীয় নিকোলাস বলেন বা ষোড়শ লুই বলেন, এইসব রাজাদের যে সকল আইসি জীবনযাপন এবং জনগণের উপরে ব্যাড ট্যাক্স দিয়ে জনগণকে যেভাবে তারা নিষ্পেষিত করছিল, লাস্টে জনগণ দেখতেছে আমরা এমনিই মরে যাচ্ছি, আমরা হুদাই মরে যাচ্ছি, তাহলে আমরা দুই একটারে মেরে মরি। তখনই তারা সংঘবদ্ধ হয়ে আক্রমণ করে সেই রাজতন্ত্রগুলো ধ্বংস করে দিয়ে তখন থেকে কি হলো, গণতন্ত্রের মানে ওই সব দেশে গণতন্ত্র আসলো। গণতন্ত্র আসার পরে দেখেন আজকে দেখেন রাশিয়া, ফ্রান্স দুইটাই কিন্তু ডেভেলপ হয়ে গেছে, দুইটাই কিন্তু অত্যন্ত ধনী কান্ট্রি হয়ে গেছে এবং বেশ জনগণেরও মান উন্নয়ন হয়েছে। বাট আমাদের দেশের তো কোনো কিছু হইল না, কারণ রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি বা অন্যান্য এইসবের জায়গার লিডারশিপগুলো ভালো, এখানে দুর্নীতি নাই, এখানে টোটাল দুর্নীতি নাই। সিঙ্গাপুর দুর্নীতি নাই, এই জন্য এইসব ডেভেলপ। চীন দুর্নীতি নাই, চীনে দেখেন সেদিন একজন চীনের মন্ত্রীকে ঘুষ নেওয়ার দায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দুর্নীতি নাই। এই জন্য তো এরা ডেভেলপ করতেছে। আর আমাদের মতন এই যেসব দেশ, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, এইসবে দুর্নীতির আখড়া, যার কারণে আমাদের কোনো ডেভেলপ হয় না। মুখবাজ নেতারা আসে, মঞ্চে বড় বড় কথা বলে, টেলিভিশনের সামনে বড় বড় বক্তব্য দেয়, বক্তব্য দিয়া তারপরে কি করে, নিজেরা যায় দুর্নীতি করে। মানে যে লোকটা দেখবেন নারী স্বাধীনতার পক্ষে বড় বড় বক্তব্য দিচ্ছে, পরের দিন দেখবেন যে নারী কেলেঙ্কারির সাথে জড়াই গেছে। যে লোকটা দেখবেন মাদকের বিরুদ্ধে বড় বড় বক্তব্য দিচ্ছে, সেই লোকটা দেখবেন যে সে নিজেই মাদক কারবারির মূল হোতা। বুঝছেন, আমাদের দেশে এগুলো ঘটতেছে ভাই, বিশ্বাস করেন, এগুলো আপনারাও জানেন যে এগুলো হচ্ছে কি না। তো এই হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ানদের অবস্থা। এবং আরেকটা লজ্জাজনক ব্যাপার হচ্ছে পলিটিশিয়ানের মানে যে বয়স, মানে আমাদের দেশের পলিটিশিয়ানরা হচ্ছে দুর্নীতিতে তো তারা যথেষ্ট চ্যাম্পিয়ন, সেই সাথে তাদের যে নৈতিক স্খলন, দ্যাট মিনস আপনার যে যে কি বলে না, যে জেনা ব্যভিচার, আমি খারাপ ভাষায় বললাম না, এটাকে জেনা ব্যভিচার, নারী লিপ্সা, নারীর প্রতি লিপ্সা বা মদ, এইগুলোর প্রতি আকৃষ্ট, মানে প্রত্যেকটা পলিটিক্যাল লিডারের ভিতরে এই জিনিসটা রয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখেন, আমি জামাতের ভিতর কি আছে আমি এটা জানি না, আমি জামাতকে কিছু বলবো না। জামাতিরা আমার মনে হয় এই দিক থেকে অনেকটা ভালো, হয়তো বিতর্কিত দু একজন থাকতে পারে, বাট অন্য যারা আছে না, তারা দেখবেন ম্যাক্সিমাম নারী কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, পরকিয়া করবে বিভিন্নভাবে, মানে লুচ্চামি, চরিত্রগত সমস্যা, এদের নৈতিক স্খলন এইগুলো আছে। এইটা তো আছে ভাই, এটা আমাদের দেশে আছে। এরপরে দেখেন আমাদের প্রশাসনের বিষয়গুলো দেখেন, অন্যান্য দেশ আমেরিকা বা অন্যান্য দেশের পুলিশ প্রশাসনগুলা এতটা স্বচ্ছ, এতটা ভালো যে আমাদের যারা বাংলাদেশিরা বিভিন্ন দেশে থাকে তারাই বলে যে ভাই এইসব দেশের আইন কানুনগুলো অনেক ভালো, সিকিউরিটি ভালো, এখানে কোনো সমস্যা হইলে পুলিশ ফোন দিলে চলে আসে, কোনো ঘুষ দুর্নীতির কোনো সমস্যা নাই। ব্যতিক্রম দুই একটা ঘটনা হতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু বেশি বড় ক্ষেত্রে হচ্ছে এইটা। আমাদের দেশে কি সেটা হয় ভাই? একটা জিডি করতে গেলে পয়সা লাগতো হাসিনার আমলে, এখন হয়তো একটু কমছে, কিন্তু আবার সেই প্রথাটা আবার চালু হবে। তো এখন কথা হচ্ছে এই যে হাসিনার আমলে আমাদের যে সেনাবাহিনীর ভাইরা ছিল 17 বছর, সেনাবাহিনীর মূল দায়িত্ব বা কর্তব্য কি জানেন? এই দেশ এবং জনগণকে রক্ষা করা, এটা হচ্ছে সেনাবাহিনীর মূল এবং প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এই মর্মে যখন কেউ সেনাবাহিনীতে যোগ দেয়, আমি নিজে ডিফেন্সে ছিলাম, আমি সেটা আপনাদেরকে বলছি যারা জানেন না, যারা সেনাবাহিনীতে যোগ দেয় তাদের ট্রেনিং পিরিয়ড শেষে যারা মুসলমান তাদেরকে কোরআনের উপরে হাত রেখে শপথ করায়, যারা হিন্দু তাদেরকে সনাতন ধর্মের উপরে হাত রেখে মানে গীতার উপরে হাত রেখে শপথ করায়, যারা খ্রিস্টান তাদেরকে বাইবেলের উপর হাত রেখে প্রতিজ্ঞা করায় যে তোমরা দেশ ও জনগণের রক্ষায় কাজ করবা, কখনো দেশ বিরোধী বা দেশের জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ হয় এরকম কোনো কাজে যাবা না, এবং এই দেশকে তোমরা বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবা। যারা সেনা, বিমান, নৌ আছেন, আমি কথাটা কি ভুল বললাম না সঠিক বললাম আপনারা একটু বলেন, ঠিক আছে? যে এইভাবে চাকরির ট্রেনিং শেষে শপথ বাক্য পড়ায় কিনা, যে আপনার পবিত্র ধর্মগ্রন্থ থেকে,
তাহলে আপনারা এই ধর্মগ্রন্থ নিয়ে হাতে নিয়ে শপথ করার পরে তারপরে এসে আপনারা কি করছেন? হাসিনা 17 বছরে যে পরিমাণ অন্যায় জুলুম স্বৈরতন্ত্র কায়েম করছে, সেনাবাহিনীর ভাইয়েরা কেন চুপ ছিলেন 17 বছর? কেন কথা বলেন নাই? কেন বলেন নাই যে আপনি প্রধানমন্ত্রী, আপনি জনগণের উপরে জুলুম অত্যাচার করতে পারেন না? আপনারা তখন কেন হস্তক্ষেপ করেন নাই? কারণ দেশের সবথেকে বড় অংশের একটা জনগণ নির্যাতিত ছিল, আমাদের বাক স্বাধীনতা ছিল না, অবৈধভাবে আমাদের হত্যা খুন গুম করা হয়েছে এবং এর সঙ্গে সেনাবাহিনীও জড়িত ছিল। এক জিয়াউলি প্রায় 1100-1200 মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করছে, চিন্তা করতে পারেন? তো তো এই ধরনের কর্মকাণ্ড করছে, তার এখনো পর্যন্ত তাদেরকে বাঁচায় রেখে জেলে খাওয়াচ্ছে। তারা নাকি জেলে রাজার হালে আছে। আওয়ামী লীগের যাদেরকে ধরা হয়েছে তারা নাকি জেলে এখন রাজার হালে আছে, তারা নাকি মানে সেই নবাবী স্টাইলে চলে ফেরে, বিরিয়ানি খাইটাই এইসব। তো ভাই যদি এইরকম হয় আমাদের প্রশাসন, তাহলে আমাদের তো দেশও টেকবে না। এক হচ্ছে পলিটিশিয়ানরা ভালো না, দুই হচ্ছে প্রশাসন যদি এরকম হয়, তাহলে ভাই এই দেশের জনগণ তো বাঁচবে না, এই দেশের জনগণ তো টিকবে না। আমরা আর কত নির্যাতন সহ্য করব? এইভাবে নির্যাতন সহ্য করতে করতে তো আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের দেশও ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশ না থাকলে ভাই আপনারা কার উপরে কর্তৃত্ব খাটাবেন, কার উপরে রাজত্ব করবেন? আপনারা রাজত্বটা কাদের উপরে করবেন যদি এই দেশই না থাকে, এই মানুষই যদি না বাঁচে? আপনাদের সক্ষমতা কি? আমাদের সেনাবাহিনী শুধু পারে যে তাদের ক্যান্টনমেন্টের ভিতরে রেপ লাইট করতে এবং মাস গেলে বেতন নিতে এবং জনগণের উপরে ক্রস ফায়ার দিয়ে জুলুম অত্যাচার করতে, সেনাবাহিনীর কিছু একটা অংশ। কিন্তু এখন ধরেন যদি আমাদের অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধ লাগে, আপনাদের সেই সক্ষমতা আছে যুদ্ধ করার? আমাদের মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলে পারবেন? সক্ষমতা আছে? ভারতের সাথে লাগলে পারবেন? বা অন্য কোনো দেশের সঙ্গে যদি যুদ্ধ লাগে পারবেন? আপনারা সেই সক্ষমতা আছে? সেই সক্ষমতা অর্জন করছেন? সেটা করতে পারেন নাই। জুলুম অত্যাচার আমার এই দেশের জনগণের উপরেই করছেন। 17 বছরে এত কিছু হাসিনা করছে, কিছু করেন নাই, বলেন নাই। আপনারা এখন দেখি অনেকেই অনেক বড় বড় কথা বলে। কেন বলেন? এখন কেন বলেন? আপনারাও ব্যক্তি স্বার্থ নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। ভাই এই দেশ নিয়ে আপনারা কেউ ভাবেন না। এই দেশ তো বাঁচাই রাখতে হবে ভাই। এই দেশটা তো আমরা আসলে এমনি পাই নাই। এই দেশটা তো আমাদের যুদ্ধ করে আনা লাগছে, অনেকগুলো প্রাণ ঝরাই এই দেশটা আনা লাগছে। এই দেশটা আমাদের কাছে অনেক মূল্যবান, অনেক দামি। এই দেশের এই জনগণগুলোকে যেভাবে আপনারা নির্দয়ভাবে হত্যা করছেন ক্রস ফায়ারের নামে, সেই সব অনেক অডিও ভিডিও এখনও ইন্টারনেটে ঘুরে বেড়ায়, যা চোখে পানি আনে। সেই সব পরিবারগুলোর কথাগুলো এখনও ঘুরে বেড়ায়, সেই সব বাচ্চাগুলোর কান্না এখনও আমরা দেখি, যে ছোট ছোট বাচ্চারা বাবার লাশ ধরে কাঁদতেছে যে আমার বাবারে কেন মেরে ফেললো। এগুলো আমরা দেখি তো ভাই। আপনারা কি কোনোদিন ভাই সভ্য হবেন না? আপনারা মানুষ হবেন না? আপনারা কি দেশকে ভালোবাসেন বলেন? রাজনীতিবিদরাও বাসেন না, আপনারা বাসেন না। এই দেশের বড় একটা অংশের জনগণ করাপ্টেড হয়ে গেছে। যারা প্রশাসন, এই দেশের যে মন্ত্রণালয়গুলো আছে, কোন মন্ত্রণালয় আছে যেটা স্বচ্ছ, যেখানে কোনো মানে টাকা ছাড়া কাজ হয়, চুরিচামারি হয় না, যারা কোনো করে না? কোন মন্ত্রণালয় আছে? আপনারা দেখেন না ইতিপূর্বে বিভিন্ন নিউজ পত্রিকায় যে একটা বালিশের দাম এত টাকা, 5,000 টাকা, একটা কম্পিউটারের দাম 37 লক্ষ টাকা, এগুলো শোনেন না? একটা পর্দার দাম 50,000 টাকা, এরকম শোনেন নাই? এইভাবে আমাদের জনগণের টাকাগুলোকে লুটপাট করে এইভাবে আপনারা নিয়ে নিছেন। এগুলো দেখার কেউ নাই? দুদক থেকেও তো ছিল না। দুদকের কাজটা কি? দুদক থেকেও তো ছিল না। মানে যারা রক্ষক তারাই তো ভক্ষক সেজে বসে আছে। তো একটা দেশের যে প্রশাসনিক সেক্টর, যে সামরিক সেক্টর, যে রাজনৈতিক সেক্টর, এগুলো যদি সবই এইভাবে করাপ্টেড হয়, সবই এইভাবে ধ্বংস হয়ে যায়, এই দেশের জনগণ কী করবে? দেশের জনগণ তো আর বাঁচতে পারবে না, এই দেশের জনগণ তো ডেভেলপ করতে পারবে না। আমাদের জেনারেশনগুলো তো শেষ হয়ে যাবে। আমাদের যে জেনারেশন, আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে, এরাই তো ভবিষ্যতে এই দেশে থাকবে, বাঁচবে, তো শেষ হয়ে যাবে। আমি তো পরশুদিনও একটা নিউজে দেখলাম এই দেশের জেনারেশনরা এখন বিদেশ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছে। মানে দেশে তাদের একটা সাক্ষাৎকারে দেখলাম যে তারা বলছে এই দেশে আমরা এখন সেফটি ফিল করছি না, বা আমরা এই দেশে কোনো জব নাই, আমাদের এই দেশে কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি না। তো এইভাবে যদি আমাদের মেধাগুলো চলে যায়, এইভাবে যদি আমাদের জেনারেশন চলে যায়, আপনারা যদি এইভাবে হত্যা করে শেষ করে দেন, তাহলে তো এই দেশে মানে কি আপনারা কি দেশের সব মানুষকে শেষ করে মরুভূমিতে রাজত্ব করবেন? আর ভাই রাজত্ব করতে গেলেও তো প্রজাদেরকে বাঁচায় রাখতে হয়। আপনারা তো সেটাও করতেছেন না। আমাদের দেশের মানুষ, অনেক মানুষ সরল সোজা মানুষ। আমাদের দেশের একটা অংশ মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ, ধর্মপ্রিয় মানুষ, আর একটা অংশ মানুষ খুব সরল সোজা। তারা খুব সামান্য একটু পেলেই খুশি। তাদের বাচ্চাদের মুখে 2 মুঠো জাস্ট ভাত তুলে দেবে, তাতেই তারা খুশি। বাজারে যে লোকটা ছোট্ট পানের দোকান দেয় না, দেখবেন ওই কয় টাকাই বা ইনকাম করে, ওই পানের দোকান দিয়ে ও 5টা 6টা বাচ্চা নিয়ে ডাল ভাত তুলে দিয়ে খুশি, ঠিক আছে? আর আপনারা বড় বড় চাকরি করেন, আপনারা 50,000, 1 লাখ, 2 লাখ টাকা বেতন পান, সরকারি গাড়ি বাড়ি পান, তারপরে কি করবেন? কোটি কোটি টাকা চুরি করবেন, লোপাট করবেন, জনগণের উপরে ভ্যাট ট্যাক্স বসাবেন, প্রেশার ক্রিয়েট করবেন, জনগণকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যায় 2 লাখ টাকা দিলে ছাড়বো, নাহলে ক্রস ফায়ার দেবে, এইসব কথাবার্তা করবেন, জুলুম অত্যাচার সব কিছুই আপনারা করবেন। ভাই
আপনারা যে এইগুলো করতেছেন বা করবেন, বা এই যে দেশের যে পরিস্থিতি, এই দেশটা না থাকলে আপনারাও থাকবেন না। আপনারা তো থাকবেন না, কারণ আপনারা এক পা বাইরে দিয়ে বসে আছেন। প্রত্যেকেরই তো পাসপোর্ট ভিসা বিভিন্ন দেশে করা আছে, জায়গা জমি বাড়িঘর করা আছে, কিন্তু এইভাবে একটা দেশকে ধ্বংস করে দিয়ে যায় না। এই দেশটাকে বাঁচান, এই দেশটা আমাদের সকলের। এই দেশটা আপনার, আমার, আমাদের সকলের। সবার ঊর্ধ্বে হচ্ছে মানবতা। মানবতা যদি না থাকে তাহলে সেখানে আর মানুষ থাকে না, বুঝছেন? সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবতা। আপনাদের মানবিক হতে হবে। যারা আমাদের বিসিএস ক্যাডার আছেন ভাইরা, বিসিএস ক্যাডাররাও দেখছি যে ক্যাডার হওয়ার পরে আপনারা যখন গ্রামে আসেন কথা বলেন, মনে হয় আপনারা ফেরেস্তা, অথচ আপনারা ওই চাকরি পাওয়ার 1-1.5 বছরের মধ্যেই গাড়ি বাড়ি ফ্ল্যাট বহুত কিছু করে ফেলাচ্ছেন। আপনারা কি এগুলো বৈধভাবে করেন? বৈধভাবে করেন না। তাহলে আমাদের দেশের ডেভেলপ কীভাবে হবে? বিশ্বের বিভিন্ন দেশ, সবথেকে বেশি জনসংখ্যার দেশ চীন ডেভেলপ না? চীন এতটাই ডেভেলপ, এবং দিন দিন সে ডেভেলপ করে যাচ্ছে। চীন এতটাই ডেভেলপ করতেছে যে সে আমেরিকান ডলারের সঙ্গে তারা এখন টেক্কা দেওয়া শুরু করে দিচ্ছে, তাই না? তো চীন এই ডেভেলপের কারণ কি? তারা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারছে। তাদের টেকনোলজির দিক থেকে তারা উন্নয়ন করছে, তারা শিল্প উন্নয়ন করছে, তারা কৃষি উন্নয়ন করছে, তারা অন্যান্য দিকগুলো উন্নয়ন করছে। আর আমাদের দেশে কি উন্নয়ন হয়েছে জানেন? আমাদের দেশের উন্নয়ন করতেছে সব গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, হ্যাঁ, অমুক দল, তমুক লীগ, এই সেই দিয়ে এইগুলো বানায় রাখছে মানুষের উপর অত্যাচার জুলুম করার জন্য। এই লোকগুলানরে এইসব না বানায় যদি এরকম বানাইতো যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, এরকম ধরনের অপরচুনিটি আমাদের দেশে থাকতো, সরকারিভাবে একটা ডাক্তারি পড়তে গেলে বহুত দখল করতে পোহাইতে হয়, অনেক কষ্ট পাইতে হয়। আর বাবা মার জায়গা জমি বেচে দিয়ে অনেকে কষ্ট করে পড়ায়, টাকার জন্য অনেকে পড়তে পারে না মেধা থাকা সত্ত্বেও। তো আমাদের সরকার যদি কোঅপারেট করতো যে না, আমি আমার দেশে সায়েন্টিস্ট তৈরি করব, ডাক্তার তৈরি করব, আমাদের দেশে আরও ভালো ভালো কিছু রিসার্চার তৈরি করব, আমি সব কিছু এগুলো কষ্ট কমায় সরকারিভাবে এদেরকে করি, আমার জেনারেশনগুলো ডেভেলপ করি, এগুলো সরকারের সদিচ্ছা থাকলে বা যে দলগুলো ক্ষমতায় আসে তাদের সদিচ্ছা থাকলে তো এগুলো হতো। তাদের তো সদিচ্ছা নাই, এগুলো হয় নাই। তাদের ইচ্ছা ছিল যে আমাদেরকে বানাবে হচ্ছে রাজনৈতিক নেতা, আমাদেরকে বানাবে ক্রিকেটার, আমাদেরকে বানাবে হচ্ছে বিভিন্ন জায়গায় যে গুন্ডামি করবা, চাঁদাবাজি করবে, এগুলো বানাবে। তাই বানাইছে দেশের। এই জন্য দেশের এই পরিস্থিতি, দেশের এই অবস্থা। অনেক ধন্যবাদ, অনেক কথাই বলছি। তবে আমি যে কথাগুলো বলছি, যে বার্তাগুলো, মেসেজগুলো আপনাদেরকে দিচ্ছি, এই কথাগুলো যৌক্তিক কি অযৌক্তিক সেটা আপনারা বলেন, ঠিক আছে? এবং যদি কোনো কথায় ভুল থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানান, বা ইমেল করে জানান, সমস্যা নাই। তো কথাগুলো বাস্তব কিনা বা সত্য কিনা সেটাই হচ্ছে বড় কথা। আমি কে, আমি কি, এটা বড় কথা না, আমি কি বলছি সেটাই বড় কথা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আরও অনেক কথা আসলে বলা যায়, বুঝছেন? তো এই যে আমাদের রাজনৈতিক দলের যারা কর্মীরা আছে, এখনও অনেক আওয়ামী লীগের লোকজন বাংলাদেশে যারা এক্সিস্ট করছে, শেখ হাসিনার আশায় বসে আছে, তাদেরকে আমি একটা প্রশ্ন করি রে ভাই, মানে শেখ হাসিনারে তোমরা ক্ষমতায় আবার চাচ্ছ কেন? মানে কেন চাচ্ছ? তারা তোমাদের নিজেদের স্বার্থের জন্য, নিজেদের উন্নয়নের জন্য? শেখ হাসিনা যে এত বড় একটা গণহত্যা করছে বা এত টাকা পাচার করছে, শেখ হাসিনার পুরো যে একদম ক্যাবিনেট সহ তারা যেভাবে লুটপাট, চুরি চামারি করছে, শেখ হাসিনার অসংখ্য মন্ত্রীরা ইসলাম বিরোধী সরাসরি বক্তব্য দিয়েছে আমাদের মতো একটা ইসলামিক দেশে, সেইগুলো তোমরা দেখার পরেও, তারপরে আরও অনেক রকমের ধরেন আমাদের যে বাংলাদেশের স্বার্থগুলো ভারতকে যেভাবে বিকিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু করছে। তা আপনারা এর পরেও যখন শেখ হাসিনাকে চান, তাহলে আপনারা তো এই দেশেরও ভালো চান না, আপনারা তো এই দেশের ভালো চান না, এই দেশের মানুষেরও ভালো চান না। তো এই কারণে তো শেখ হাসিনার দোষ দেখতে পারেন না আপনারা। তাই এরকম অন্ধ দলকানা হইেন না। এরকম অন্ধ দলকানা হইলে না, এ দেশ জাতি কোনো কিছু টিকবে না। এই দেশকে বাঁচান। এই দেশটা আপনার, আমার, আমাদের সবার। আপনার সন্তানরাও এই দেশে বড় হবে, আমাদের সন্তানরাও বড় হবে। ক্ষমতা চিরস্থায়ী না, আর মানুষও চিরজীবন বেঁচে থাকবে না। বাট আপনার কর্ম, এমন কিছু কর্ম করেন যেটা এই দেশের জন্য ভালো কিছু হয়, যাতে মানুষ সেটাকে শ্রদ্ধাভাবে স্মরণ করে, বুঝছেন? সেটাকে শ্রদ্ধা করে স্মরণ করে। তো আমি আর বেশি দূর আলোচনা করব না। তো যে যার অবস্থান থেকে যে যেভাবে পারবেন অন্যায়ের প্রতিবাদ করবেন, এটাই হচ্ছে মানুষের চরিত্র হওয়া উচিত আমি মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।